একসময় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ তথা এশিয়ার বিভিন্ন দেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে যেতেন। সেই পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। বাংলাদেশের রোগীদের যখন আস্থা বেড়েছে, একই সঙ্গে বাংলাদেশে আইভিএফ সেন্টার তথা বন্ধ্যাত্বের চিকিৎসার সেন্টারগুলোও বাড়তে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে উত্তরা ফার্টিলিটি সেন্টার। আমরা সেই সেন্টারের আদ্যপান্ত নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার লিজা চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শুভ। ম্যাডামের অনেকগুলো পরিচয়। তিনি এই সেন্টারের চেয়ারপারসন, চিফ কনসালটেন্ট, বলা যায় যে একজন স্বপ্নদ্রষ্টাও। এবং অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, অনুষ্ঠানটি সহযোগিতা করছে রেনেটা ফার্মাসিউটিক্যালস। শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই যে একটি সেন্টার এখানে তৈরি করলেন আপনারা কয়েকজন মিলেই, কিন্তু এই সেন্টার তৈরি করবার আগে বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার একটা দীর্ঘ জার্নি আছে, মানে সেই গল্পটুকু শুনতে চাই। কোথায় ছিলেন, কিভাবে কাজ করেছেন, সেখানে কেমন সফলতা পেয়েছেন? হ্যাঁ, আমি আসলে বন্ধ্যাত্ব নিয়ে আমি সেই ইন্টার্ন যখন করি তখন থেকেই আমার চিন্তা ভাবনা যে যারা বন্ধ্যাত্বে ভোগে তাদের কি কষ্ট, মানসিক সামাজিক অনেক কষ্ট, তাদের নিয়ে চিন্তা করতে আমাদের প্রফেসর টি চৌধুরী স্যারকে তখন দেখেছি। স্যার কিন্তু তখন নিজে সিমেন অ্যানালাইসিস করে নিজের ইসে দিয়ে আইইউআই পর্যন্ত করতে দেখেছি সেই ইন্টার্নের সময়। তারপরে যখন আমি সেনাবাহিনীতে জয়েন করে আমি দেখলাম আমাদের সেনাবাহিনীতে ইনফার্টিলিটির সমস্যাটা আরও বেশি, আমাদের সিভিল পাবলিকের চেয়ে বেশি। কারণ তাদের এই জীবনধারা, তারা কিন্তু বেশিরভাগ সময় ব্যারাকে থাকে, ফ্যামিলি থেকে দূরে থাকে, মিশনে যায়, বিভিন্ন রকম কার্যকলাপ করতে করতে তাদের রিপ্রোডাক্টিভ লাইফটা কিন্তু খুবই সীমিত হয়ে যায়। সেটা দেখার পর থেকে তো আমি পোস্ট গ্রাজুয়েশন করার পর থেকেই কিন্তু অনেকবার চেষ্টা করেছি। 98 থেকে শুরু করে অনেকবার প্রজেক্ট প্রোফাইল নিয়ে গিয়ে তো সবাই ভাবে যে না, এটা তো কোনো লাইফ থ্রেটেনিং বা লাইফ সেভিং নাই। আস্তে আস্তে সবই হলো, কিন্তু ইনফার্টিলিটি সেন্টারটায় কেউই মনোযোগ দিচ্ছিলেন না। কত বছর পর হলো? কিন্তু তারা ভাবতেন যে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণই বড় সমস্যা, কিন্তু আমাদের যাদের বাচ্চা নাই এটা বুঝতে চাইতেন না। যাই হোক, এটা বলে বোঝাতে আমাদের আইভিএফ সেন্টারের কাজ শুরু করতে 2017 থেকে শুরু করতে পারলাম। আর কত বছর চেষ্টার পরে আসলে সেই সেন্টার হলো? সেই তো প্রায় 19 বছর আর কি। সেখানে কতটুকু সফলতা পেলেন? ওখানে আমাদের তো ফুল ফ্লেজেড। এবং কত বছর কাজ করলেন আসলে আপনার সেন্টারে? আমি ওখানে 17 থেকে শুরু করে আমি 23-এর মাঝামাঝি পর্যন্ত আইভিএফ সেন্টারে কাজ করেছি। তো ওখানে শুরুটা এবং ওটার প্রোপাগেশন, ইনস্টলেশন সব কিছুর মধ্যেই ছিলাম আমি। তো সেটাই একটা অভিজ্ঞতা। ওখানে আমাদের 130 জন মতন লাইভ বর্ন বেবি, আমাদের প্রায় 700 সাইকেল আইভিএফ হয়েছে। তার মধ্যে তো অ্যাবর্শন মানে প্রায় 1/3 লস হয়ে গেছে। তারপরে আমাদের 130টা সাকসেসফুল আইভিএফ বেবি হয়েছে। মানে এই যে এত বছরের স্বপ্ন একটা জায়গায় বাস্তবায়ন করলেন, এতগুলো সফলতা আসলো, তারপরেই তো আপনি চলে আসলেন, সেন্টার তৈরি করলেন উত্তরা ফার্টিলিটি সেন্টার। নিশ্চয়ই ওই 8 বছরের বা এই যে আগের যে 19 বছর সব কিছুই তো আসলে ঢেলে দিলেন উত্তরা ফার্টিলিটি সেন্টারে। হ্যাঁ, নিশ্চয়ই যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকেই চেষ্টা করেছি এবং আশা করি চেষ্টা করে যাব। সরকারিতে অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, প্রযুক্তিগত সময় দেওয়ার ব্যাপারে সব ধরনের ডিসিপ্লিনের মানুষ থাকে না। তো সেই জায়গাতে আপনারা কতটা সমৃদ্ধ বা আপনার টিম মেম্বার কারা? আমাদের টিম মেম্বার, আমাদের ক্লিনিশিয়ান আমি আছি, প্রফেসর হুনাল আল্লাহ আছেন। তারপরে তারা তো বিভিন্ন অনেক বছর থেকে ফার্টিলিটি চিকিৎসা কাজ করছে। আমরা আছি নাতাশা, ডক্টর নাতাশা, উনি আছেন। আমরা করছি আমাদের এখানে এমব্রায়োলজিস্ট হিসেবে কর্নেল শারমিন আমাদের সহযোগিতা করছেন, মিস্টার মাসুদ, মিস্টার ফরহাদ, মানে সবাই হচ্ছে বিশেষজ্ঞ আর কি। তারা ক্লিনিক্যাল এমব্রায়োলজিস্ট হিসেবে আমাদের হেল্প করছে। আর আমরা উই আর ট্রাইং টু ডেভেলপ আওয়ার এমব্রায়োলজিস্ট। সো আমাদের এখানে 3 জন আছে, তারা কাজ করছেন। আমরা ট্রেনিং করানো বা তাদের হলে সময় হলে দে ক্যান ডু লাইক। প্রযুক্তিগত সক্ষমতা যেটি আসলে এই সফিস্টিকেটেড চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গাতে আপনারা কত দূর পৌঁছে গেছেন? আমরা প্রযুক্তিগতভাবে যেহেতু এখন জিনিসপত্রের মডেল বললে আমরা অ্যাডভান্সটাই নিয়েছি। আমাদের রিক্সি মেশিন সবচেয়ে ভালো, আমাদের ল্যাবরেটরি, আমাদের যে ইনকিউবেটর, আমাদের টেকনোলজিক্যালি আমরা সবচেয়ে অ্যাডভান্স যেটা পাওয়া যায় আমরা সেটাই নিয়েছি। এবং আমাদের কার্যক্রম আমাদের খুব বেশি পরিচিতি নাই। আমাদের যতটুকু আমরা করতে পেরেছি অলরেডি আমাদের 2জন লাইভ বার্থ বেবি আসছেন।
আরেকজন কিছুদিনের মধ্যেই 2-3 দিনের মধ্যেই ডেলিভারি হবে, নেক্সট মান্থে আরেকজনের ডেলিভারি হবে। আমাদের টুইন বেবি প্রেগনেন্সি একজন আছে 12 উইকস এবং ট্রিপলেট আছে একজন 10 উইকস। তো মোটামুটি আমরা ভাববো যে আমাদের সফলতা হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। আচ্ছা, সেন্টারগুলোতে আসবার ক্ষেত্রে বন্ধ্যাত্বের রোগীদের একটা বড় ধরনের সংকট থাকে যখন তারা খরচের প্রসঙ্গ চিন্তা করেন। এটা তো আমরা জানি যে ওই হসপিটাল কোন এলাকায় বা কারা এখানে চিকিৎসা দিচ্ছেন। তো এই যে বার্ডেন, যাদের আসলে আইভিএফ তো খুব কম মানুষেরই আসলে লাগছে, মানে সেই জায়গাতে আপনারা কিভাবে চিন্তা করছেন, রোগীকে ওই আরামটা কিভাবে দিতে পারছেন? আমরা কিন্তু মিনিমাম কস্ট, আচ্ছা, এই আমাদের এই হসপিটালে এখন পর্যন্ত আমরা যদি উইথ মেডিকেশন মানে স্টিমুলেশন মেডিকেশন সহ যদি হয় তাহলে 3 লাখ। আচ্ছা, আর যদি আমরা স্টিমুলেশন বাদ দিয়ে হয় তাহলে আমরা 2 লাখ টাকা নিচ্ছি। আর আমাদের অন্যান্য মানে খরচ সহ সব মিলে 3,20,000 পড়ে যায় উইথ মেডিকেশন। আর যদি ওষুধ মানে মেডিকেশনের অনেক দাম আপনারা সবাই জানেন, এবং যারা আমাদের দেশে করতে আসে অনেক জায়গায় ঘুরে টুরে, যখন তার ওভারিয়ান রিজার্ভ একদম কমের মাত্রায় থাকে তখনই আসে। একটা স্পাম মর্টিলিটি কম, সে কিন্তু তখনই আসে না। একেবারে যখন ভেরি লো মর্টিলিটি, ভেরি লেস কাউন্ট, তখনই আসে। তখন কিন্তু এই যে আমাদের স্টিমুলেশনের ওষুধপত্র এগুলো বেশি লাগে। তো আমরা মোটামুটি সব বলা যায় যে অনেকের থেকে আপনারা কম নিচ্ছেন। অনেকের থেকে আমরা কমে করার চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করছি না। আমরা ওষুধপত্র বলেন, আমরা মিডিয়া বলেন, সব কিছুতে কিন্তু আমরা সবচেয়ে ভালোটা ব্যবহার করছেন। একটি বিষয় জানতে চাই যে কিছু কিছু সেন্টার আছে যারা নিজেরাই বলে আমাদের অত সময় নাই, আইভিএফটাই আমার মূল লক্ষ্য। এমনও কি হয় যে রোগী আপনাকে এসে আইভিএফ বলছে, কিন্তু আপনি বরং চেষ্টা করছেন যে আরও কম খরচে অন্যান্য পদ্ধতির মাধ্যমে তাকে আসলে সফলতার দান প্রান্তে, সেটি কেমন হয়? সেটি যেটা হয়, নিশ্চয়ই আমাদের কিন্তু অনেক রোগীরা বাইরে থেকে শুনে এসে বলে ম্যাডাম আমাকে আইভিএফ করে দেন। তো আমি দেখলাম না, তার আইভিএফ দরকার নেই, তার সিম্পল একটা ল্যাপারোস্কোপি করে আমি যদি তার অ্যাডিশনালাইসিস অথবা টিউবটা ঠিক করে দেই, শি ক্যান প্রেগন্যান্ট মানে উইথ ওভুলেশন ইন্ডাকশন অর উইদাউট ওভুলেশন ইন্ডাকশন। আমি তো সবাইকে আইভিএফ করবো না, যেহেতু আমাদের এই নলেজ আছে, আমরা এতটুকু প্রজ্ঞা আল্লাহ আমাদের দিয়েছে, যার আইভিএফ লাগবে, তাছাড়া তো আমরা আইভিএফ করবো না। আমি একটু জানতে চাই যে প্রত্যেকটা সেন্টারের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে, কেউ খরচের দিক থেকে, কেউ প্রযুক্তিগত দিক থেকে। মানে আপনারা যখন এই সেন্টারটা করেছেন, যেমন এই অঞ্চলে হয়তো এটি প্রথম সেন্টার উত্তরা এলাকায়, মানে আপনারা কোন জিনিসটা মোটো হিসেবে নিয়ে আসলে এই পথে নেমেছেন? আমি যেটা আমার টিমকে সবসময় বলি, আমরা কিন্তু রোগীদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের যে প্রত্যাশা, আমাদের উপরে প্রত্যাশা নিয়ে আসে, এটা যেন আমরা পূরণ করতে পারি। মানে আমরা কিন্তু মানে টাকা পয়সাটা আমার টিম মেম্বাররা আমরা এবং আমাদের যারা আছেন ওরা বলছে যে আমাদের কিন্তু সেরকম লাভ হচ্ছে না, আমরা কিন্তু চালাতে পারছি না। তো আমি ইভেন দেন আমরা 2 থেকে 3 বছর কিন্তু আমরা কম লাভ, অথবা আমরা কিন্তু রোগীদের স্বার্থ দেখব, এবং রোগীদের আমাদের সাকসেস রেট যখন বেশি হবে তখন আমরা অন্য কিছু চেঞ্জ করব, বা এটা দিয়েই আমরা চলতে থাকব। যেহেতু আমাদের মধ্য আয়ের লোকজন, নিম্ন আয়ের লোকজন তো আইভিএফ করতে আসতে পারে না। মধ্য আয়ের যারা আছে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়ে যায় 3 লাখ টাকা জোগাড় করার জন্য। তারপরে কিন্তু আমরা চেষ্টা করছি প্রথম থেকে এর উপরে না উঠতে। অন্যান্য সেন্টারের যেমন একটা বিষয় আছে, এখন সেন্টারগুলোতে যেটা হচ্ছে যে বিশেষজ্ঞরাই সেবা দিবেন। যেমন অনেক জায়গায় হয় না যে একটা রোগী হয়তো একটা ছোট্ট একটা ট্রিটমেন্ট লাগতো, 8 বছর 10 বছর ধরে ঘুরছে আর কি। আপনাদের কাছে যে রোগীরা আসে, মানে কত জায়গা ঘুরে আসে, বা বাংলাদেশের পরিস্থিতিটা কেমন একটু জানতে চাই এখন। বাংলাদেশের পরিস্থিতি যেমন, তারা কিন্তু এখন তো মানে কমিউনিটি হেলথ লেভেলে অনেক সব জায়গায় কিন্তু ডাক্তার আছে। তো এই বিশেষ করে এই বন্ধ্যাত্ব রোগের জন্য কিন্তু সরাসরি ডক্টরের কাছে যেতে চায় না মানুষ। তারা কিন্তু অন্যান্য হার্বাল, আয়ুর্বেদিক, তারপর বিভিন্ন দোয়া তাবিজ যেগুলো আছে সেখানেই যেতে চায়। ওখানে যেয়ে কিন্তু বেশ সময় নষ্ট করে। যখন ডাক্তারের কাছে আসে তখন দেখা গেল মানে বয়স বেড়ে যাওয়ার সাথে কিন্তু মানে রিপ্রোডাক্টিভ লাইফের শেষ হয়ে যায়। আমাদের কাছে 40-42, আমি গত সপ্তাহে একদম 46 ইয়ার্স ওমেনের করলাম, আইভিএফ করলাম। হ্যাঁ, তার 5টা এমব্রায়ো পাইছে, এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, যখন ঘুরে টুরে বিভিন্ন জায়গা থেকে, তারপরে যারা ডাক্তাররাও আছে তারা চিকিৎসা করেন তার লিমিট পর্যন্ত
ছাড়িয়ে যায়, তার হয়তো অনেক আগেই রেফার করা উচিত ছিল। তখন এরকম ঘটনা তো অহরহই ঘটে। আমি আপনার কাছে শুধু জানতে চাই যে এই সেন্টারটি এখন যে অবস্থায় আছে এটিকে আসলে কত দূর নিয়ে যেতে চান, স্বপ্ন কি? আর আমার স্বপ্ন আছে যে আমরা টিম, আমরা সবাই মিলে চাচ্ছি এটাকে কি ইনস্টিটিউশন করার জন্য। এখানে সবাই ট্রেনিং করবে, আমাদের দেশের এমব্রায়োলজি এবং ইনফার্টিলিটিতে সবাই ট্রেনিং করবে। আমরা একটু বড় পরিসরে এই দেশের মানুষের এবং এই বন্ধ্যাত্ব রোগীদের সেবা দেওয়ার জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাব, এবং এটার জন্য যা যা লাগে সেগুলোকে আমরা আনবো এবং করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মনিরা ফেরদৌসী, সাবেক বিভাগীয় প্রধান অবস অ্যান্ড গাইনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, একই সঙ্গে ডিরেক্টর উত্তরা ফার্টিলিটি সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখি যে যারাই বন্ধ্যাত্ব নিয়ে কাজ করে একটা সময় তাদের চিন্তা থাকে যে তার নিজের মতো একটি সেন্টার হবে, যেহেতু আপনি প্রচুর রোগী যুগ যুগ ধরে ডিল করছেন। মানে ওই যে স্বপ্নটা, মানে এই সেন্টারে ওই স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, আপনি যদি এটার সঙ্গে ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন? আমাদের সেন্টারটা আসলে খুবই নতুন, কিন্তু এই স্বপ্নটা তো শুরু আমাদের অনেক দিন থেকেই, যখন আমরা সাবফার্টিলিটির পেশেন্ট দেখি। এবং আপনি চিন্তা করেন যে এখন আমরা যত পেশেন্ট দেখি 1/3 পেশেন্টই কিন্তু সাবফার্টিলিটি। তো এত পেশেন্টকে যখন আমরা দেখছি, ওষুধ দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ইনফার্টিলিটি সেন্টারের উপর আমাকে ডিপেন্ড করতে হয়, কারণ আমি শুধু মেডিসিন দিয়ে কিন্তু এই পেশেন্টগুলোকে তার মানে সাফল্যে আমরা যেতে পারবো না। মানে তাকে আমি কিন্তু বাচ্চা যে আসবে এই কথা কিন্তু বলতে পারি না। তো এটা আসলে আমরা অনেক দিন থেকে লালন করছি যে আসলে কী করা যায়। এরকম ক্ষেত্রে আমাদেরকে ডিপেন্ড করতে হতো অন্যান্য সেন্টারের উপরে, যে আমাকে বলতে হতো যে আপনি একটু এই ইনফার্টিলিটি সেন্টারে যান, কারণ আমাদের তো তখন ছিল না। তো মাথার ভিতরে অনেক দিন থেকে ছিল এই কাজটা, কিন্তু আসলে কীভাবে করব, কীভাবে গুছাবো, এটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। হয় একটু আগাই, আবার পিছিয়ে আসি। এটা করতে করতে আসলে আমি রুনা আসলো একদিন, রুনা লালের সাথে আমরা কথা বললাম, এটা নিয়ে বেশ কিছু মিটিং করলাম আমরা। তারপরে আস্তে আস্তে আমাদের স্বপ্নকে, আমরা যে স্বপ্ন লালন করছিলাম সেটাকে আমরা বাস্তবায়ন করলাম। আমরা বাংলাদেশে বন্ধ্যাত্বের কথা উঠলেই দেখি যে পুরুষদের সহযোগিতা করবার আগ্রহটা কম থাকে। সব আলোচনা, পরীক্ষা নিরীক্ষা সব নারীর ঘাড়ে পড়ে যায়। মানে পুরুষ বন্ধ্যাত্বের পরিমাণটা কেমন বাড়ছে, বা একটা সেন্টার ওই আস্থাটা বা ওই সহযোগিতা একজন পুরুষকে কিভাবে করছে, এক্ষেত্রে উত্তরা ফার্টিলিটি সেন্টার কি করছে আসলে? এখনকার যারা পুরুষ পার্টনার আছেন তারাও বোঝেন যে না, তাদেরও সমস্যা আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ পার্টনার নিজেও আসেন যে আমারটা আগে একটু পরীক্ষা করে দেখি। নিজেরা আসেন কিন্তু যে আমারটাকে পরীক্ষা করে দেখি যে আমার কোনো সমস্যা আছে কিনা, তারপরে উনি তার স্ত্রীকে নিয়ে আসেন। এবং স্ত্রীকে যখন আমরা বলি যে আপনার হাজবেন্ডেরও কিছু পরীক্ষা করতে হবে, তারা কিন্তু এখন রাজি হয়ে যায়, করতে চায় না। খুব কম ক্ষেত্রে রাজি হয় না, সেটা এখন আসলে আমি পাই না। আমি দেখি যে না, দুজনেই বলেন যে পরীক্ষা করে দেখেন আমাদের দুজনের কোনো সমস্যা আছে। সেই পুরুষরা কেমন উত্তরা ফার্টিলিটি সেন্টারে আসছে? আমরা পাঠাচ্ছি, কারণ আমাদেরকে তো আসতে হচ্ছে, আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে পেশেন্ট। কারণ আমি এখানেই যে সবসময় চেম্বার করতে পারছি তা না, আমার আরেকটা আলাদা জায়গায় কারণ আপনারা জানেন যে আমি নর্মাল ডেলিভারি নিয়ে আসলে অনেক কাজ করছি, বাংলাদেশে নর্মাল ডেলিভারিকে বাড়ানোর জন্য অনেক কাজ করছি। এর পাশাপাশি যখন দেখলাম যে সাবফার্টিলিটির একটা অনেক বড় লোড, এবং আপনি এরা জানেন যে অনেক পেশেন্ট আমার কাছে আসে। আপনি রিসেন্ট না, যেমন কোভিডের সময় 21 বছর পরে আমার তিনজন দম্পতির বাচ্চা হয়েছে 21 বছর পরে। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তখন থেকে আমার মনে হয়েছে যে আমি কিছু পেশেন্টকে দিতে পারছি। সেন্টারগুলোর ক্ষেত্রে একটি অভিযোগ আমরা যখন কাজ করি পাই যে যার আইভিএফ লাগছে না, যেহেতু এখানে একটা খরচের পরিমাণ বেশি, এখানে সেন্টারগুলো চলবারও একটা রাস্তা এখানে তৈরি হয়, মানে যার লাগছে না তাকেও আইভিএফ করে দেওয়া হচ্ছে। এটা কোন সেন্টার আমি সেটা বলছি না, কিন্তু এই কথাগুলো আসে, ডাক্তারদের পক্ষ থেকে আসছে। মানে এইগুলো কি আপনাদের কানেও আসে কিনা? তো আমি জানি না আসলে কোন কোন সেন্টারে হয়, এটার তথ্য আমার কাছে নাই। এমনি মানুষজন বলে সেটা শুনি। তো এটা নিয়ে আমরা যেটা চেষ্টা করেছি যে না, এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো কথা যেন আমাদের সেন্টার সম্পর্কে না উঠে। আমরা সবাই খুবই ট্রান্সপারেন্ট থাকবো। আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব, কত খরচ পড়ে, কীভাবে করে। এবং আমাদের দেশে জানেন যে সবার অনেক ক্যাপাসিটি নাই যে অনেক টাকা দিয়ে একটা ইনফার্টিলিটি বা আইভিএফ করবে। আমরা চেষ্টা করছি যে কতটুকু মিনিমাম কত টাকার ভিতরে করতে পারি। ইভেন একজন পেশেন্ট যদি বলে যে আমি খুব দরিদ্র বা আমি পারবো না, তো তাকে আমরা কিভাবে হেল্প করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের আরেকটি বিষয় জানার, যেমন আমরা গণমাধ্যম কর্মী, আপনি দেখবেন যে প্রচুর টেলিভিশন যখন হয় তখন কিন্তু এই একই লোক টানাটানি হয়, এই সেন্টার থেকে আরেক সেন্টারে যাচ্ছে, তিনি আরেক সেন্টারে যাচ্ছেন। আইভিএফ এর আমরা দেখলাম যে খুব অল্প সময়ে প্রচুর সেন্টার হয়েছে, আরও হওয়ার জন্য পাইপলাইনে আছে।
তাহলে এই মানুষগুলোকে ধরে রাখা বা উপযুক্ত মানুষের যে কাড়াকাড়ির এই জায়গাতে মানে আপনারা কতটুকু আসলে মানসম্পন্ন সেবা দিতে পারবেন, মানে বাস্তবতা আসলে কি রকম? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আমরা যারা ক্লিনিশিয়ান আছে আমরা তো কাজ করছি সেটা দেখছি, কিন্তু আমাদের এন্ড্রোলজিস্ট এবং এমব্রিওলজিস্টের কিছু স্বল্পতা আছে, গোটা বাংলাদেশেই আছে। কারণ আমাদের দেশে আমরা যখন বলি জুনিয়র ডাক্তারদেরকে তোমাদেরকে আমরা ট্রেনিং করে নিয়ে সে করবে কিনা, এমব্রিওলজিস্ট হও বা এন্ড্রোলজিস্টের শিখে আসো ট্রেনিং করে, আগ্রহ দেখি না, একটু কম দেখি। হয়তো ওরা এখন বুঝছে না, যখন বুঝবে যে না এটার ফিউচারটা ভালো তখন আগ্রহী হবে। তো আমরা যেটা করছি যে আমাদের তো এখানে অনেকেই আছেন যারা কাজ করছেন বিভিন্ন সেন্টারে, আমাদেরকে সেই সেট আপটা রাখতে হয়েছে, তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি, তারা আসে। আমাদের এখনও ওইরকম ফিক্সড আমরা তৈরি করছি, হয়তো এই মাস থেকে আমাদের আসবেন একজন ফিক্স থাকবেন। তো এইভাবে যদি আমরা কাজ করি আমার মনে হয় যে মূল রোলে যারা আছে এখানে আপনি সহ, মানে তারা তো অনেকদিন থেকে এটার সাথে আছেন আর কি, মানে ফার্টিলিটি চিকিৎসার সাথে তো আপনারা আছেন, আপনারা তো আর ছোটাছুটি সেভাবে করা লাগছে না অন্যদের যেমন লাগছে। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ যারা তৈরি করছেন তারা যেহেতু স্ত্রীদের সঙ্গে থাকতে পারেন না, একটা দীর্ঘ গ্যাপ থাকে, সেই ধরনের রোগীদের সংখ্যা কেমন বাড়ছে বা তারাও আপনাদের সেন্টারে কেমন আসে? আচ্ছা, এই পেশেন্টগুলো কিন্তু অনেক, কারণ তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় আসেন, ধরেন 2 বছর 3 বছর এরকম পরে তারা আসেন, থাকেনও হয়তো খুব অল্প সময়, কেউ কেউ ম্যাক্সিমাম 4 থেকে 6 মাস থাকেন, কেউ কেউ 2 মাসের জন্য আসেন। তো এরকম পেশেন্টের সংখ্যা অনেক। তো আমাদের সেন্টারে এরকম পেশেন্টও আসেন। তো আমরা যেটা বলি এবং প্রচার করার চেষ্টা করছি যে আপনার হাজব্যান্ড আসার আগে ফিমেল পার্টনারকে বলছি যে আপনি একটু আগে আসেন, এসে আপনি একটু নিজের চিকিৎসাগুলো আগে থেকে করেন। তাহলে ওনার হাজব্যান্ড আসার পরে এখন একদম প্রথম অবস্থাতে আমি এই পেশেন্টকে বলবো না যে আইভিএফে যাই। আমাদের সেন্টারে আপনি জানেন যে আমরা ইনফার্টিলিটি চিকিৎসা করে থাকি, তা আমরা তখন মেডিসিন দিয়ে দেখবো সেই 2 মাসে তার কি অবস্থা হয়, এই জন্য আগে থেকে ডাকি। আগে থেকে আসলে তার চিকিৎসা করলাম, তার ইনভেস্টিগেশন করলাম, তার কোনো সমস্যা থাকলে তাকে রেডি করে রাখার পরে তার হাজব্যান্ড আসলে যদি সে পারে ওখান থেকে সিমেন অ্যানালাইসিসটা করে আমাদেরকে রিপোর্টটা দিতে। আর এখন তো আপনি জানেন অনেক সুবিধা আছে, তার পার্টনারেরও কিন্তু ওষুধ পাঠিয়ে দেওয়া যায় যদি তার কোনো সমস্যা থাকে। তাহলে অনেকে বলে যে আমার কেউ যাবে ওই জায়গায়, তাহলে আমরা ওষুধটা পাঠিয়ে দিই, তারা ওষুধ খেতে থাকে, আসলে পরে তখন আমরা ওয়াইডি দিয়ে শুরু করতে পারি। করে পরে যদি 2 মাসে দেখা যায় অনেকেরই কিন্তু কনসিভ করে যায়, ওষুধ খেয়েই কনসিভ করে যায়। কিন্তু প্রবাসীদের মধ্যে কি এই হার কম্পারেটিভলি বেশি কিনা? একটু তো বেশি, কারণ ওরা তো টাইম দিতে পারে না ওনারা, যার জন্য একটু মনে হয় যে আসলে সফলতার ক্ষেত্রে মানে আমরা আইভিএফ না যদি বন্ধাত্বের কথা বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এখনো আপনি কোন চ্যালেঞ্জগুলোকে বেশি মনে করেন সফলতার ক্ষেত্রে? না, চ্যালেঞ্জগুলো এখন যেটা হচ্ছে যে অনেকে আসতে চায় না, এটা একটা ব্যাপার। অনেকে দূর দূরান্ত থেকে আসতে হয়, এত দূরে যাবে, সব পেরিফেরি আপনি চিন্তা করেন আমাদের দেশে সেই কক্সবাজার টেকনাফ এখান থেকে আসতে হয় ইনফার্টিলিটি সেন্টারে চিকিৎসা নেওয়ার জন্য। এত দূরে আসা একটা বিড়ম্বনা, তো তার জন্য অনেক কষ্ট করে আসতে হয়। এসে যে আবার রেগুলার চিকিৎসা নিতে হবে, ওষুধ খেতে হবে, এটাও কিন্তু সম্ভব হয় না। তো আমরা যেটা করি একটু এটাকে মানে উত্তরণ করার যে চেষ্টা করি যে আমরা বলি যে আমরা অনলাইনে তোমাদেরকে চিকিৎসা দেবো, তোমরা এসে একবার পরীক্ষা নিরীক্ষা করে যাও, পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ যেটা দিতে হবে সেটা আমরা অনলাইন সেবার মাধ্যমে দিয়ে দিই। অনলাইনের যে প্রসঙ্গটি আপনি বলছিলেন যে মনে করেন আমরা যখন ভাইবা দিতে যাই তখন দেখা যায় যে কত কিছু পড়ে যায়, ওখানে গিয়ে ভুল করি। আবার দেখা যায় যে একটা পেশেন্টের কাছে কিন্তু একটা ডাক্তার এরকম একটা ব্যাপার যে অনেক কিছু ভুলে যায়, এই বের হওয়ার পরে আবার মনে হয়। তো সেই জায়গাতে অনলাইন দুনিয়াতে তাকে কানেক্ট করার জন্য আপনারা আর কি কি করছেন, যেটা আপনি বলছিলেন অলরেডি বলেছেন? অনলাইনে তো আসলে টেলিফোন, ভিডিও, অথবা আমার একটা ইয়ে আছে আলাদা নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করি, যত্নের প্ল্যাটফর্মে। ওখানে তারা যদি কমিউনিকেট করে ওরা লিস্ট আপ করে যে ওরা কবে দেখাবে বা কীরকম, যে কোনো সময় ওরা দেখাতে পারে, ওই সময় তাদের সাথে কমিউনিকেট করলে তারা লিস্ট করে রাখে, আমি তখন আমার চেম্বারে। সেন্টার ইটসেলফ কি করে এই ক্ষেত্রে? অনলাইনে যোগাযোগের কোনো মাধ্যম? সেন্টারে হচ্ছে তাদের কিন্তু নাম্বার দেওয়া থাকে, আর আমাদের লোকজন কথাবার্তা বলে তাদের সাথে। হ্যাঁ, যে ডেটগুলো লেখা থাকে, আমাদের পেশেন্টগুলো কিন্তু আমাদের লোকজন কিন্তু কথা বলে তাদের সাথে, আপনার এই সময় এই কাজটা করতে হবে, আপনার পিরিয়ড হয়েছে কিনা, এগুলো দেখা করে বা এগুলো জেনে নেয়, জেনে তারপরে তারা কথাবার্তা বলে। আমাদের যে সেন্টারগুলো আসলে তৈরি হচ্ছে এখন কি বলাই যায় যে বাংলাদেশের কোনো মানুষেরই এখন আর দেশের বাইরে যাওয়ার দরকার না, এটা ভুলে যাওয়া উচিত? কি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের, যেহেতু বিদেশ থেকে আমাদের কাছে কিন্তু অনেক পেশেন্ট আসে, আপনি এই কথাটা আসলে খুব ভালো একটা কথা বলেন, আমি এটা আসলে বলতেই চাই যে আমাদের দেশে ডাক্তাররা যে সার্ভিস দেয় আমি মনে করি অন্য কোথাও এই সার্ভিসটা তারা পায় না। কারণ একজন, আপনি জানেন আমেরিকা বা অন্য জায়গায় যদি কোনো ডাক্তার দেখাতে হয় দীর্ঘ কিউতে থাকতে হয়,
ইভেন এমার্জেন্সি সার্ভিসের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়, এবং সেখানে যে সে একজন স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলতে পারবে সেটাও কিন্তু সুযোগ পায় না। আমাদের এখানে পেশেন্টরা এসে বলে ম্যাডাম একটু নাম্বার দিয়ে দেন, এবং আমরা যখন দেখি ওনারা বলেন আমরা কিন্তু নাম্বার দিয়ে দিই যে ঠিক আছে একজন মানুষ কথা বলুক, এবং এত আপন করে বলে কথা বলুক, একটু বললে তো সমস্যা নেই। ওখানে কি আপনি পারবেন যে কেউ একজন, আমাদের এখানে মনে করেন কর্পোরেট যে হাসপাতালগুলোতে আছে সেখানে কি একজন স্পেশালিস্টের সাথে কথা বলা সম্ভব? ভালো বলেছেন, কর্পোরেটই নাই, আর সেখানে একটা দেশ আলাদা একটা টেরিটরি, কঠিন। আমরা চেষ্টা করছেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও চাই যে আমাদের দেশের রোগীরা দেশেই সেবা নিক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু কথা বলতে সুযোগ চাচ্ছি, যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, আমাদের কিন্তু আপনাদের সাহায্যটা অনেক বেশি দরকার। কারণ আমরা একটা কাজ করতে গেলে কিন্তু কখনো কখনো বিপদ আসে, অনেক সময় সমস্যা হয়। সেই সমস্যার সময় যদি আমরা আপনাদেরকে পাশে পাই তাহলে কিন্তু আমরা আমাদের কাজকে আরো এগিয়ে নিতে পারবো। কিন্তু যদি আমরা ভয় পাই, যদি আমরা মনে করি যে একটা সমস্যা হয়েছে এখানে আমাকে বিভিন্নভাবে আমাকে অ্যাটাক করা হবে আগের থেকে, হ্যাঁ, সেটা সেই সাপোর্টটা আমরা আসলে আপনাদের কাছে চাই। আমরা অবশ্যই সহযোগিতা করবার জন্য এগিয়ে থাকবো। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার রুনা লায়লা, মেডিকেল ডিরেক্টর, উত্তরা ফার্টিলিটি সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা বেশ 10-12 বছর থেকে দেখছি যে বাংলাদেশে অনেক আইভিএফ সেন্টার হচ্ছে, মানে এটি কবে প্রতিষ্ঠিত হলো বা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে আপনারা করলেন? প্রথমেই আমার এই উদ্যোগটা শুরু হয়েছে 2012 থেকে। আমি ফার্স্ট যখন ইনফার্টিলিটি ট্রেনিং করেছি FCPS করার পরে, তখনই আমি প্ল্যান করেছি যে আমি উত্তরাতে একটা ফার্টিলিটি সেন্টার করব। তো দেন আমি 2015-এই আমার ট্রেনিং কমপ্লিট করেছি নোভার সাথে আমি অনেক দিন কাজ করেছি। তখনই আমি 2015-তে একটা IOS সেন্টার করেছি। আমি তখন রেডিকেল হসপিটালে ছিলাম, সেখানে আমি একটা IOS সেট আপ করেছি। তারপরে তো অনেক দিন ধরেই কাজ করলাম। ইন দ্য মিন টাইম আমার ফেলোশিপ কমপ্লিট করলাম, আরও কিছু ডিপ্লোমা কমপ্লিট করার পরে দেন আমার মনে হলো যে এখন একটা ফার্টিলিটি সেন্টার করা উচিত। আমি 2 বছর কাজও করেছি বাংলাদেশ ফার্টিলিটিতে, কিন্তু আমার উত্তরা থেকে এত দূর কাজের জায়গাটা ভেরি ডিফিকাল্ট টু মেনটেন। দ্যাটস ওয়াই আমি প্ল্যান করলাম যে উত্তরায় আমি নিজেই একটা IVF সেন্টার করব। মানে এটা যেমন আপনার জন্যও কষ্টকর, আবার এই অঞ্চলের রোগীদের জন্য জরুরি। আপনি চিন্তা করে দেখেন, সব সেন্টার কিন্তু ধানমন্ডি ওরিয়েন্টেড, শুধু বাংলাদেশ ফার্টিলিটি হচ্ছে বনশ্রীতে। 2024-এ আমি ফার্স্ট ফেব্রুয়ারি মাসে এই ফ্লোরটা নিয়েছি। দেন আমাদের সব কিছু কমপ্লিট করতে মে পর্যন্ত সময় লেগেছে। 1 মে যেহেতু বন্ধের দিন, সেজন্য আমরা 2 মে থেকে আমাদের অপারেশন স্টার্ট করেছি। 1 মাস পর থেকে সব যখন ল্যাব ওকে হলো, সব কিছু চেক করা হলো, ইন্ডিয়া থেকে টিম এসে দেখেছে যে এভরিথিং ওকে, পারফেক্ট, উই ক্যান স্টার্ট দ্য IVF। দেন আমরা জুন থেকে IVF স্টার্ট করেছি। প্রথমবারেই হচ্ছে আমাদের 5টা প্রথম মাসে IVF হয়েছে। প্রথম বাচ্চাই হচ্ছে মিসেস রূপা, PCOS পেশেন্ট ছিল, ওই যে তার ছবি লাগানো আছে, সে অলরেডি বর্ন হয়ে গেছে। সফলতা পেয়েছেন আর কি, ভালোভাবে। মানে যেটি দেখা যায় যে কোন সেন্টার যদি ভালো করে, তার প্রতি যদি মানুষের আস্থা তৈরি হয়, তখন কিন্তু এটি কোন অঞ্চলে এটি মানুষের মাথায় থাকে না। তখন কিন্তু এমন না যে টাঙ্গাইলের রোগী এখানে আসবে, দেখবেন যে যেই এলাকাতে সব থেকে বেশি ফার্টিলিটি সেন্টার আছে সেখান থেকে রোগী আসতে পারে। এই সেন্টারে কোন অঞ্চলের রোগীরা আসলে আসছে মূলত এখন পর্যন্ত? মূলত এখানে টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীতে আমি যেহেতু সপ্তাহে শুক্রবার নোয়াখালীতে রুগী দেখি, প্রায় 14 ইয়ার্স হয়ে গেছে। কুমিল্লায় আমার দাদার বাড়ি, ওখান থেকেও কিছু রুগী আসে। তো ওখানে আমি রুগী দেখি 16 বছর ধরে। সেই প্রেক্ষাপট থেকে এই অঞ্চলগুলো থেকেই বেশিরভাগ রুগী আসে। কিছু কিছু রুগী চিটাগং থেকে আসে, যেহেতু কুমিল্লা থেকে চিটাগংয়ের কানেকশন আছে। রুগীদের আত্মীয় স্বজনরা বলে আমরা এখানে প্রেগনেন্ট হয়েছি, তখন তারা ওখান থেকে আসে। IVF সেন্টারের ক্ষেত্রে দেখা যায় যে একটি ভবন কোথায়, কোন এলাকায় বা কেমন আলো বাতাস পাচ্ছে, এগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি আপনারা কতটা খেয়াল করেছেন? যেমন একটি দিক আমরা সাংবাদিক হিসেবে দেখছি যে এখানে তেমন খুব হিজিবিজি এরিয়া না, খুব যে এই যে প্রচুর মানুষের কেওয়াজ কম দেখছি, কিন্তু আপনারা কোন বিষয়টা মনে করে আসলে এই জায়গাতে করলেন? অ্যাকচুয়ালি আমি IVF সেন্টার করতে চেয়েছিলাম 2019-এ, যখন কোভিড এসেছে। আমি অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি,
অ্যাকচুয়ালি আইভিএফ সেন্টার করার জন্য আপনার প্লেসটা কোয়াইট হতে হবে। আপনি বিজি রোডের বিজি এরিয়াতে পারবেন না, যেখানে অনেক বেশি সাউন্ড থাকে, ভাইব্রেশন হয়। কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিতে কোনো মেশিন ভাইব্রেশন হচ্ছে, সেখানে আপনি করতে পারবেন না। একটা ড্যাম এরিয়া যেখানে আলো বাতাস হচ্ছে না যে বিল্ডিংয়ে, সেখানে আপনি করতে পারবেন না। সেগুলো চিন্তা করে আমি যখন কোভিড শেষ হলো এই বিল্ডিংটাতে আসি, যদিও একটু উপরের দিকে হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এখানে যে ফ্লোরটা আমরা নিয়েছি, আউটডোরটা এবং ইনডোরটা কিন্তু আমরা সেপারেট করে করেছি। আচ্ছা, ওই উইংসটা হচ্ছে টোটালি দেয়াল দিয়ে আলাদা করা। এটা হচ্ছে আমাদের ওপিডি, ওই পাশটা হচ্ছে আইপিডি। আপনি যেহেতু অনেক আগে থেকেই একটা স্বপ্ন দেখেছেন, হয়তো এমনও হতে পারে যে এর পরেও কেউ স্বপ্ন দেখে এটা এস্টাবলিশ করে ফেলেছে, সেক্ষেত্রে যেমন মানের একটি সেন্টার করতে চেয়েছিলেন আপনার স্বপ্নের মধ্যে ছিল, সেটি কতটুকু সম্পন্ন হয়েছে? অ্যাকচুয়ালি এটা তো আমাদের কিছু ডক্টর আর আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্সনদের পার্সোনাল উদ্যোগে হয়েছে। আমার যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী আমি সেট আপ করেছি। তো আমার সেট আপে এই পর্যন্ত থেকে ইন্ডিয়া থেকে, সিঙ্গাপুর থেকে অনেকেই এসেছেন আমার সেন্টার ভিজিট করতে। আমি অনেক আগে থেকেই অনেক ডক্টরের সাথে কানেক্টেড আছি। তো তারা এসে ভিজিট করে ল্যাবও দেখেছে, দেখে বলেছে না, your lab is okay, you are maintaining almost all things, you are maintaining, those are needed for success of IVF. আপনি ক্লিনিশিয়ানের পাশাপাশি একজন মেডিকেল ডিরেক্টর, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে আপনি আছেন। সাধারণত দেখা যায় যে অন্যান্য অনেক রোগ আছে যেখানে হয়তো ক্লিনিশিয়ান ওকে দেন ওকে, কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে বা এই এরিয়াতে দেখা যায় যে অন্যান্য ডিসিপ্লিনের অনেক রোল আছে আর কি, মানে সেগুলো আসলে সুসম্পন্ন এখানে আছে কিনা? আমাদের আইভিএফ সেন্টারটা অলমোস্ট ওয়ান স্টপ সেন্টার। যেমন আমাদের যেগুলো ল্যাব টেস্ট থাকে, হরমোন অ্যানালাইসিস, এগুলোর জন্য রোগীকে বাইরে যেতে হয় না, আমাদের এখানেই ভিতরেই একটা ল্যাব আছে। আমাদের দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে মেশিন। আমাদের মেইন মেশিনই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আমাদের এইখানে হচ্ছে ওপিডির জন্য একটা আলট্রাসোনোগ্রাফির মেশিন আছে, ওই পাশে আমরা সিজ করি, আইওয়াই করি। সিজ করার জন্য আলাদা একটা মেশিন আইওয়াই রুমে দেওয়া আছে। আমাদের আইভিএফ ল্যাবে যেখানে ওটি আছে, আমরা ওভাম পিক আপ করি, সেখানেও কিন্তু আলাদা আরেকটা মেশিন আছে। এরকম না যে একটা মেশিন নিয়ে আমাদের টানাটানি করতে হবে, তা না। প্রত্যেকটা জায়গায় আপনি যখন মেশিন নড়াচড়া করবেন তখন সেট আপ চেঞ্জ হয়ে যাবে, ইলেকট্রিসিটির ব্যাপার আছে, কানেকশনের ব্যাপার আছে। আমরা যখন বাইরে থাকি, সেন্টার যখন ক্লোজ থাকে, সেটা চার্জিং ঠিক মতো হলো কিনা, এগুলো নড়াচড়াতে প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি 3টা মেশিন 3 জায়গায় সেট করেছি ডক্টরদের আমাদের কাজের সুবিধার জন্য। এবং আমি অনেকগুলো সেন্টার ভিজিট করেছি ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে, তো আমার কাছে মালয়েশিয়াতে। সেখানে আমি দেখেছি যে সেন্টার 1 ফ্লোরেই হয় বা 2 ফ্লোরে হয়। আর নোভা তো অনেক বড় কোম্পানি, তারা 5 তলা 6 তলা করে করতেছে। যেখানে যেটাই করেছে, আমি এটার একটা ছোট ভার্সন করেছি। রোগীদের হ্যাপিনেস সেটি তো আসলে চিকিৎসক একভাবে দেখে, সেন্টার একভাবে দেখে, কিন্তু তারা সত্যিকার অর্থে হ্যাপি হচ্ছে কিনা এটি তো ডিপেন্ড করে। একটা হচ্ছে যে সে ফলাফল কেমন পাচ্ছে, এছাড়াও সে হাসপাতালে আসা, ওয়েটিং টাইম, অন্যান্য নানান কিছুতে। এটার কি কোনো ডেটা বা কোনোভাবে কি আপনারা এটা ইভ্যালুয়েশন করেন, বা এরকম কোনো সিস্টেম আছে কিনা এখানে, যে রোগীরা কেমন ফিল করছে আপনার এখানে সেবা নিতে গিয়ে? তো আমরা মোটামুটি 1.5 বছর ক্রস করে ফেলেছি। এর মধ্যে আমাদের যা যা পেশেন্টরা আছে, আমাদের কিন্তু রুগীরাই রুগী নিয়ে আসছে। যা হয় তো পজিটিভ যদি দিক না থাকতো তাহলে তো রুগীরা রুগী আনতো না। বটে। আরও জানতে চাই যে কাউন্সেলিং পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধ্যাত্বের ক্ষেত্রে। চিকিৎসকরা চাইলেও আসলে এই সময়টা মেনটেন করতে পারেন না। আমরা যেমন বারডেমে ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে দেখি যে আলাদা সেকশনই আছে, বা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে তারা সময় দিচ্ছেন। এটি আপনারা মেনটেন করেন কিভাবে? আমাদের এখানে কিন্তু কনসালটেন্টের পাশাপাশি মেডিকেল অফিসার আছেন, নার্স আছেন, কাউন্সিলিং আছেন, ডায়েটিশিয়ান আছেন। তো আমাদের যেই রুগীগুলোর আইইউআই হবে, আইভিএফ হবে, সেই রুগীগুলোকে আমি অ্যাডভাইস করে দিই। তখন মেডিকেল অফিসার বলে নেক্সট কি করতে হবে। এছাড়া আইভিএফ একটা বিশাল মানুষের জন্য বার্ডেন, অনেকেই এত টাকার ব্যাপারটা নিতে চায় না। সেটাকে আমাদের যাতে সহজ করে রুগীকে বোঝানো যায় যে আপনার ইনজেকশনে এত টাকা লাগবে, আপনার আইভিএফ প্রসিডিউরে এত টাকা লাগবে,
এই আইভিএফটা তো আমি শুধু একা করছি না, আরও 4-5 জন ডক্টর এখানে লাগে, আমাদের অ্যাসিস্ট্যান্ট লাগে, সকলের পেমেন্ট মিলেই এখানে কিন্তু আপনাকে এই টাকাটা পে করতে হবে। তো রোগী কেউ যদি চায় যে তার ইঞ্জেকশন সে কিনে নিবে, সেটা সে কিনে নেয়। কেউ যদি বলে না আমাকে একটা প্যাকেজ সিস্টেম করে দেন ম্যাডাম, আমরা এটার মধ্যেই করতে চাই, মানে আপনারা দুটো অপশনে রেখেছেন, সে যেভাবে কমফর্ট ফিল করে। সেটার জন্য আমাদের যে সেন্টার অপারেশন হেড আছে সে আমাদের কাউন্সিলিংগুলো মেইনলি করে, আর সে অনেক দিন ধরেই আমার সাথে কাজ করছে। তার কাজই হচ্ছে এগুলো রোগীকে কাউন্সিলিং করা, টাকা পয়সাগুলো বুঝানো, ফাইন্যান্সিয়াল দিকটা সেই মোটামুটি দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো একটা ফার্টিলিটি স্পেশালিস্টকে সিম্পল একটা ওভুলেশন ডিম কীভাবে ফুটাবো, বা একটা ন্যাচারাল প্রেগনেন্সি কীভাবে নেবে, বা একটা পেশেন্টের কখন কি দরকার, কখন ল্যাপ্রোস্কোপি দরকার, কখন হিস্টোস্কোপি দরকার, বা কখন সে আইভিএফ যাবে, এই সিদ্ধান্তটা নেওয়াটাই অনেক মানে কঠিন ব্যাপার। এর মধ্যে আমি গত 10 মাস কাজ করছি। পেশেন্ট তো অনেক ধরনের আসে, অনেক মানে পুয়ার ক্যাটাগরি, আমি বলবো যাদের ফার্টিলিটি মানে ক্ষমতা অনেক কম, এরকম ক্যাটাগরির পেশেন্ট আসছে, ভালো ক্যাটাগরির পেশেন্ট আসছে যারা ইয়াং কাপেল, আমি বলছি ইয়াং কাপেল আর ওল্ড কাপেল, যে সিম্পলিভাবে বলি, এরকম পেশেন্টগুলো আসছে। আবার কিছু কিছু পেশেন্ট আসছে যে যাদের ইউটেরাইন সমস্যা, যে অ্যাডিনোমাইসিস থাকছে, ফাইব্রয়েড থাকছে, এদেরও হচ্ছে ইমপ্ল্যান্টেশন ক্যাপাসিটি কমে যাচ্ছে। তো এইসব সব যাচাই বাছাই করে মোটামুটি যে আমার যেগুলো ট্রান্সফার হয়েছে, বেশ কিছু আমাদের পজিটিভ কেস আছে। তারা যেহেতু আমি ট্রান্সফারটা শুরু করেছি গত ফেব্রুয়ারি মাস থেকে, এখন তাদের 4টা প্রেগনেন্সি আমার চলছে আলহামদুলিল্লাহ। তা হেলদি প্রেগনেন্সি আমার ভালো মতো আছে। তো উত্তরা ফার্টিলিটি সেন্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই সাহায্যে হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য, যে আমি যাতে আমার এই পেশেন্টগুলোকে যেগুলোকে ফার্টিলিটি মানে আইভিএফ লাগবে তাদেরকে আমি ফেরত দিচ্ছি না, তারা আমাকে সুযোগ করে দিয়েছে এখানে কাজ করার জন্য। শুনছিলাম ডাক্তার নাতাশা তিলোত্তমার কথা। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী হামিদা বর্ষা, পুষ্টিবিদ ও ডায়েট কনসালটেন্ট, উত্তরা ফার্টিলিটি সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই যে আমরা এই সেন্টারে এসেই বোধহয় প্রথম দেখলাম যে একজন নিউট্রিশনিস্ট কাজ করছেন একটি ফার্টিলিটি সেন্টারে। এটি কি আসলে আমাদেরই প্রথম দেখা, বা অন্যান্য সেন্টারগুলোতে আছে কিনা? অনেক ধন্যবাদ। প্রথমত আপনাদের অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, বা আমরা আজকে এখানে সবাই একসাথে কথা বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেড আসলে বিশ্বাস করে যে একটা সফলতার বিষয় বা একটা সাকসেস রেট কিভাবে কাজ করবে। সো সব কিছুর দিক থেকে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল অ্যান্ড প্রপার নিউট্রিশন গাইডলাইন। সো ডায়েটারি মডিফিকেশন বা ডায়েটারি ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে মনে হয় যে এই জায়গাটা অসম্পূর্ণই থেকে যায়। তো আমিও আসলে এখানে কাজ করতে পেরে বা নিজেকে আমি ধন্য মনে করি, এবং উত্তরা ফার্টিলিটি সেন্টারই আসলে একটা স্পেস বা একটা প্ল্যাটফর্ম যারা নিউট্রিশন নিয়ে কাজ করছে বা নিউট্রিশনের প্রতি তারা গুরুত্ব দিয়েছে। কিন্তু যারা এখানে আসছেন তারা ইতিমধ্যেই তো পেশেন্ট, আমরা ধরে নিই আর কি, মানে তাদেরকে এখন আর কতটুকু নিউট্রিশন ইস্যুতে তথ্য দিলে বা কাজ করলে এটা সফলতার ক্ষেত্রে ভূমিকা পালন করে? কি করেন আসলে, কি পরামর্শ দেন? বেসিক্যালি ইনফার্টিলিটি কিন্তু যখন হয়ে যাচ্ছে সেটা অবশ্যই একটা বছর তার শারীরিক ইন্টিমেসি হওয়ার পরও তারা বেবি কনসিভ করতে পারছে না। কিন্তু কেন পারছে না, বিহাইন্ড দ্য পিকচার, হোয়াটস দ্য রিজন? এই রিজনগুলোর পিছনে কিন্তু নিউট্রিশন অনেক ভাইটাল একটা রোল প্লে করে। হিউম্যান বডিতে যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলো প্রোটিন বেস। সো প্রোটিন যদি বডিতে অ্যাডিকুয়েট না থাকে, পানি যদি অ্যাডিকুয়েট না থাকে, এবং পার কেজি বডি ওয়েটে আমরা যদি 0.8 গ্রাম প্রোটিন এনশিওর না করতে পারি, তাহলে কিন্তু আসলে তার ইনফার্টিলিটি থেকে ফার্টিলিটি আসার যে প্রক্রিয়াটা সেটাতে বাধাগ্রস্ত হবে। এবং এক্ষেত্রে ভিটামিন B9 অর্থাৎ ফলেট, আয়রন, জিঙ্ক, যেগুলোকে আমরা সিসাম সিড বলছি, কুমড়ার বিচি বলছি, এগুলো প্রোটিনের খুব ভালো সোর্স। এই প্রোটিন জাতীয় খাবারগুলো বা ডিম, মাছ মাংস, হ্যাঁ, মাছ মাংস খাওয়ার ব্যাপারেও কার জন্য কতটুকু প্রয়োজন। এবং ইনফার্টিলিটি একটা প্রসিডিওর, এই প্রসিডিওরের মধ্যে যখন তার ওভাম কালেকশন করবে, মেনস্ট্রুয়েশন সাইকেল, ওভালিয়েশন সাইকেল, এই সাইকেলগুলোকে যেন অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝা যেতে পারে যে তখন তার
হরমোনাল লেভেলটা কোন জায়গায় থাকবে। কিন্তু এখন কি এমন যে এখানে যতগুলো রোগী আসছে তারা কি আসলে আপনার কাছে একবার দেখিয়ে নিয়ে যেতে পারছে, নাকি এটা ডিপেন্ড করছে যে কার প্রয়োজন না? এখানে যতগুলো রোগী আসছে বিষয়টা ডিপেন্ড করে যে কার বিএমআই রেঞ্জ কি অবস্থায় আছে, কার হরমোনাল সেকশন কি অবস্থায় আছে। আসলে প্যারামিটার এখানে একটা হাইলি রিকমেন্ডেড সিচুয়েশন। যদি এখানে অনেকগুলো টেস্ট করার মাধ্যমে প্যারামিটারগুলো দেখা হয় যে তার আসলে কোন ধরনের হরমোনের ডিফিসিয়েন্সি আছে, মানে অ্যাজ লাইক ইনসাফিসিয়েন্ট বা ডেফিসিয়েন্সি, হোয়ার ইজ ইনসাফিসিয়েন্ট তখন হচ্ছে তার কমতি আছে বডিতে, যখন ডেফিসিয়েন্ট যখন ডেফিসিয়েন্ট তখন আমার কাছে রেফার করা হচ্ছে এবং আমি ফুল টাইম এখানে আমার সার্ভিস দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন উত্তরা ফার্টিলিটি সেন্টারের হেড অব অপারেশন মোহাম্মদ নাহিদুজ্জামান জনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই সেন্টারে কাজ করবার আগে পার্শ্ববর্তী দেশ এবং বাংলাদেশের বহু পুরনো ফার্টিলিটি সেন্টারে কাজ করেছেন। সেই দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কোন বিষয়গুলো এখানে এক্সিকিউট করবার চেষ্টা করেছেন? বেসিক্যালি আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকল যেগুলো শিখে আসি, নিয়ম অনুযায়ী বেটার স্ট্যান্ডার্ড প্রোটোকলটাই পেশেন্টের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, সেটা ক্লিনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি আমাদের মূল কাজটা হচ্ছে একজন ডক্টর এবং পেশেন্টের মাঝখানে যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট, যে কোলাবোরেশন, সেই জিনিসগুলোকে এনশিওর করা, এবং যেটার জন্য আমরা বলেই থাকি যে আইভিএফ সেন্টারগুলোতে খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার হওয়াটা খুব বেশি জরুরি। একটা টেকনোলজি যখন আপনি আনবেন বাংলাদেশে বা আপনার সেন্টারে, তখন সেই টেকনোলজিটা খুব সহজভাবে এবং সবথেকে বেশি এফেক্টিভলি পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচারটা জরুরি। আপনার কাছে জানতে চাই যে সাধারণত ক্লিনিশিয়ানরা মানে বাই ডিফল্ট তারা রোগীদেরকে নিয়েই ব্যস্ত থাকে, তাকে তার ফিচার দেখা, তার পরীক্ষা নিরীক্ষার ফলাফল কী আসছে, কিন্তু কাউন্সেলিংয়ের যে পার্টটা বা প্রত্যেকটা রোগীকে ধরে ধরে তার মনোপুত থাকা, মানে এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বা আপনি হেড অফ অপারেশন হিসেবে কোন রোলগুলো এখানে প্লে করেন? প্রথম কথা হচ্ছে অপারেশনস থেকে সবগুলোই সাধারণত দেখতে হয়, ক্লিনিক্যাল থেকে শুরু করে সব কিছু, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাউন্সেলিং। সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন নতুন কোনো সেন্টারে ঢুকে সে কিন্তু আসলেই জানে না যে তার জন্য আসলে কোন কনসালটেন্ট বা কোত্থেকে ট্রিটমেন্টটা শুরু করা উচিত। তো সেই ক্ষেত্রে একজন কাউন্সিলর তাকে হেল্প করতে পারে তার প্রিভিয়াস হিস্ট্রির উপর ডিপেন্ড করে যে আসলে তাকে কোন ডক্টরের কাছে পাঠানো উচিত এবং কোন ডাক্তারটা তার টাইমটাকে অনেক বেশি ন্যারো করে এনে তার সার্ভিসটাকে প্রোভাইড করতে পারবে। এবং কোনো কনসালটেন্ট যদি তাকে কোনো অ্যাডভাইস করে থাকে, ট্রিটমেন্ট অ্যাডভাইস, মানছেন কিনা এবং সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা পেশেন্টের বোঝাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা বুঝিয়ে দেয়া। রাইট, সেখানে টাইম কতটুকু লাগতে পারে, পেশেন্টের কোনো ফিজিক্যাল কোনো পরবর্তীতে কোনো ঝুঁকি আছে কিনা, এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেহেতু আইভিএফ একটা ব্যয়বহুল চিকিৎসা আমরা সবাই জানি, তো সেই ক্ষেত্রে পেশেন্টের কাছ থেকে আগে থেকেই একটা প্রস্তুতি থাকা উচিত যে এতগুলো টাকা তার খরচ হতে পারে এবং সেই জায়গাটাতে যদি শুরু করে তার যাতে ইনস্ট্যান্ট টাকার প্রয়োজন হলে সে যাতে খুব সহজে সেটা অ্যারেঞ্জ করতে পারে। যাবতীয় কাজগুলো করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমরা সফলতার দ্বার প্রান্তে। আমাদের এই 16 তারিখে আমাদের ডাক্তার ডেট দিয়েছে ডেলিভারি হওয়ার। আর ফার্স্ট অফ অল আমি একটা রেফারেন্সের থ্রুতে জানতে পারি যে উত্তরা ফার্টিলিটি সম্পর্কে। তো সেখানে আসার পরে লিজা ম্যাডামটাকে আমি তখন দেখছি এবং তার কথাবার্তা শুনে আমরা অনেক জায়গায় টেস্ট করাইছিলাম, বাট অ্যাকচুয়ালি টেস্ট করানোর ফলে আমার আইভিএফের জন্যই ম্যাডাম সাজেস্ট করেছিল যে এটা করতে পারো। তো আমি বাইরে যাওয়ারও পরিকল্পনা করছিলাম, বাট ম্যাডামের কথাতে, ম্যাডামের পারদর্শিতা বা স্কিল কথাবার্তা শুনে আমার কাছে মনে হইল যে আমার এইটাই ভালো হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম এবং ম্যাডামের কাছে আসলাম। পরে আমার বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহু মাশাআল্লাহ আমরা একটা সন্তানের মুখ দেখতে যাচ্ছি। আইভিএফের যেই বাইরে যে খরচ তার থেকেও আমার মনে হয় যে এখানে অনেক কম খরচে আমি করাইতে পারছি আর কি। আমার বিয়ে হয়েছে দীর্ঘ 5 বছর। এই 5 বছরের মধ্যে আমি চেষ্টা করেছি সন্তান নেয়ার। আমার একটা মিসক্যারেজের হিস্ট্রিও ছিল। তো এখানে আমি খোঁজ পাই আমার হাজব্যান্ডের কলিগের মাধ্যমে, ম্যাডামের খোঁজ পাই। এর আগে আমি অনেক জায়গাতেই ট্রিটমেন্ট করিয়েছি, অনেক দিন ধরে ট্রিটমেন্ট করিয়েছি এবং আমার সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যালি ছিল। আমার একটা ওভারি ছিল না, আমার হচ্ছে আরেকটা ওভারিতে সিস্ট ছিল এবং যেটা লিজা ম্যামই অনেক
মানে রিস্ক নিয়ে একটা সার্জারি করেছে এবং তার মাধ্যমেই আমি এই উত্তরা ফার্টিলিটি সেন্টারের সন্ধান পেয়েছি। ম্যাডামই আমাকে সাজেস্ট করেছে IVF করার এবং তার হাত দিয়েই আজকে আমি আল্লাহর রহমতে সফল হয়েছি এবং তিনি আমাকে 3টা ভ্রূণ ট্রান্সফার করেছেন। আলহামদুলিল্লাহ 3টা ইমপ্লান্ট হয়েছে এবং সবাই দোয়া করবেন আমার জন্য যেন পরবর্তী জার্নিটাও আমার সফল হয়, আল্লাহ আমাকে সহায়তা করে এবং আমি চাই যে উত্তরা ফার্টিলিটি সেন্টার আরও এগিয়ে যাক। এখানকার স্টাফরা অনেক আন্তরিক, আমার এই জার্নিতে তারা আমাকে অনেক সহায়তা করেছে, এটা আসলে বলার মতো না। একটা মেয়েই জানে যে জার্নিটা আসলে কতটা কষ্টের। অনেক দোয়া থাকবে আল্লাহ যেন উত্তরা ফার্টিলিটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং এর মাধ্যমে যেন আরও অনেক মেয়ে তার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারে। শুনছিলাম একজন সফল মায়ের কথা। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার কাজী শামীমা আরা সুইটি, কনসালটেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ, একই সঙ্গে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন উত্তরা ফার্টিলিটি সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই যে আপনি ভিজিটিং কনসালটেন্ট হিসেবে এই ঢাকা শহরে এতগুলো সেন্টারের মধ্যে এটিকে কেন প্রাধান্য দিলেন বা কেন এখানে আসেন, সেটি যদি আপনার কাছে জানতে চাই। আসলে দেখেন, এখন দিনকে দিন হচ্ছে ইনফার্টিলিটিটা অনেক বেড়ে গেছে। তো একটা মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডক্টরের প্রয়োজন। তো ভালো ডক্টর, বিশেষজ্ঞ ডক্টরের কাছে একটা ইনফার্টিলিটি কাপলগুলা চিকিৎসার জন্য আমি দেখেছি যে উত্তরা ফার্টিলিটি সেন্টারেই হচ্ছে আমরা যত বিশেষজ্ঞরা বসি একটা মানসম্মত চিকিৎসার প্রয়োজন। তো এই যে দিনকে দিন আমাদের দেশে ইনফার্টিলিটিটা বেড়ে যাচ্ছে, কাজে তাদের একটা কাউন্সেলিং করা, তাদের রোগ নির্ণয় করা এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাটা দেওয়া, এটা শুধুমাত্র আমি দেখেছি উত্তরা ফার্টিলিটি সেন্টারেই সম্ভব। এই জন্য আমি এটাকে বেছে নিয়েছেন। একই সঙ্গে যত রোগী আসলে বাংলাদেশে, যত রোগী অপচিকিৎসার শিকার হয়ে আসছে এতদিন থেকে, এই বিশেষজ্ঞ বাড়ার কারণে সেই রেটটা কমছে কিনা, মানুষকে প্রকৃত চিকিৎসা পাওয়ার দ্বার প্রান্তে কিনা? এটা তো অবশ্যই, এটা বিশেষজ্ঞ চিকিৎসক যত বাড়বে মানুষ তত চিকিৎসা ভালো পাবে। এবং এই যে বন্ধ্যাত্ব নিয়ে মানুষের যে একটা মিথ, যে কার কাছে যাবে, কার কাছে গেলে চিকিৎসা পাবে, এই মিথটা ভেঙে দেওয়ার জন্যই আমরা বিশেষজ্ঞগুলা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছি। তো এটা তো অবশ্যই যে তাদের একটা বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলে মানসম্মত চিকিৎসা তারা পাবে, এই অপপ্রচারটা তো অবশ্যই বন্ধ হবে, অপচিকিৎসা বন্ধ হবে। একেবারে শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাই, আমরা অনেকক্ষণ ধরে ফার্টিলিটি সেন্টারের সক্ষমতা, তার নানান সুযোগ সুবিধা নিয়ে কথা বলছি, কিন্তু এই যে রোগীরা যারা দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় যারা ভুগছেন, ভবিষ্যতে অন্যরা যাতে না ভোগে তাদের জন্য আপনার পরামর্শ কি? এটা প্রথমেই যখন একটা কাপল বিয়ে হয় তাদেরকে 1 বছর যদি তারা একসাথে থাকার পরও বাচ্চা না আসে, তাহলে অবশ্যই একটি হচ্ছে ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ। কিন্তু তারও আগে বিয়েটা কখন করবে সেটিও তো একটি প্রশ্ন। এখন দেখেন আমাদের দেশের বিয়েটা হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে একটা ছেলে আর মেয়ে যখন নাকি তারা হচ্ছে ক্যারিয়ার এস্টাবলিশ হয় তারপরে গিয়ে করে। এই জিনিসটা যাতে দেরি না হয়, হ্যাঁ, যাতে হচ্ছে যে ক্যারিয়ারের জন্য তাদের বিয়েটা পিছিয়ে থাকা এটা যাতে না হয়, প্রপার টাইমে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করা দরকার। বয়সের কোনো ইয়ে আছে কিনা? আমাদের দেশে দেখা যায় 21-22 বছরে একটা মেয়ে বিয়ে হয় আর একটা ছেলে হয়তো 26-27 বছরে বিয়ে হয়। তো এই বয়সটা একটা ইম্পর্টেন্ট, কারণ মায়েদের এজ যত বেড়ে যাবে তত ইনফার্টিলিটি সমস্যায় ভুগবে। তো একটা নির্দিষ্ট টাইমে ছেলে মেয়েদের বিয়ের পরে আমরা 1 বছর হচ্ছে তাদেরকে নিজেদের মতো করে ট্রাই করার পরে যখন বাচ্চা আসবে না, সাথে সাথে তারা হচ্ছে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবে, যাতে ভবিষ্যতে এই কাপলটা বন্ধ্যাত্ব রোগের এই সমস্যাটাতে যেন না ভুগে। আর বিয়ের পরে আরও কি কি বিষয়গুলো আসলে ফলো করা দরকার? দেখেন, বন্ধ্যাত্ব যে জিনিসটা হচ্ছে ছেলে মেয়ে দুইজনের সমস্যার কারণেই হতে পারে। তো বিয়ের পরপর আমি বলবো যে একটা মেয়ে যখন বিয়ে হয় তার 1 বছর পরে যদি মেয়েটার কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা থাকে, মাসিক অনিয়মিত থাকে, হরমোনের সমস্যায় ভুগে, যেমন পলিসিস্টিক ওভারি, তার মাসিক অনিয়মিত হয়, তার যদি গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, মাসিকে অতিরিক্ত তলপেট ব্যথা করে বা অনেক বেশি রক্ত যায়, তাহলে অবশ্যই এই চিকিৎসাটা হচ্ছে বাচ্চা নেওয়ার আগেই করে ফেলা দরকার। সেম পুরুষদের ক্ষেত্রেও
তার যদি বীর্যে কোনো 1 বছর পরে টেস্ট করার পরে যদি দেখি তার বীর্যের সমস্যা আছে, তার শুক্রাণুর পরিমাণ কম, নাড়াচাড়া কম, অথবা তার যদি কোনো হরমোনের প্রবলেম থাকে, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ছেলেদের চিকিৎসাটা নেওয়া। এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রে অবশ্যই দেখে নেওয়া উচিত যে তিনি সত্যিকার অর্থে বিশেষজ্ঞ এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের কিন্তু আস্থা বাড়ছে, এবং এই আস্থা বাড়ার কারণেই এই উত্তরাতেও একটি ফার্টিলিটি সেন্টার হয়েছে এবং তারা চেষ্টা করছেন স্বয়ংসম্পন্ন একটি সেন্টার হওয়া। তার এক্সাম্পল হিসেবে আমরা দেখছি যে একটি নিউট্রিশনিস্টও কিন্তু এখানে আছেন, যেটি আমরা অন্য সেন্টারে দেখিনি। আমরা আশা করছি মানুষ যুগ যুগ ধরে যে সমস্যার মধ্যে জর্জরিত, এই সমস্যা কমাতে এবং বাংলাদেশ বন্ধ্যাত্বের চিকিৎসায় আরও আত্মনির্ভরশীল হতে উত্তরা ফার্টিলিটি সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।